আজ ভারতবর্ষের নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে। আর তার জন্যই আজ সকাল থেকে আমরা দেখছি একেবারে সাজো সাজো রব গোটা দিল্লি জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন নতুন সংসদ ভবনে। দেখতেই পাচ্ছেন এটি ছোট্ট রেপ্লিকা, আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। নতুন সংসদ ভবন গোলাকৃতি নয়, এবার ত্রিভুজাকৃতি, এবং আসন সংখ্যা যেমন লোকসভা রাজ্যসভায় বাড়ানো হয়েছে তার পাশাপাশি একেবারে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই সংসদ ভবন। সকাল থেকে সর্বধর্ম সমন্বয়ে আজকে শুরু হয়েছে পূজা অর্চনা। দেশের মানুষের কল্যাণার্থে নতুন ভাবনা চিন্তা আরো যাতে সামনে তুলে আনা যায় উন্নয়নের লক্ষ্যে আজ এই বিশেষ পূজা অর্চনা। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। सविता देव अमंगल जो, उसको हमसे दूर करो। जो कुछ मंगल है उससे तुम हम सबको भरपूर करो। ओम शांति शांति शांति। নির্ধারিত সময় সকাল 8:30 পূজার্চনার পর্ব শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। লোকসভার ভেতরের অংশের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সংসদ ভবন আজ উদ্বোধন হচ্ছে এবং একে একে ধাপে ধাপে প্রথমে সেঙ্গল প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী, পূজার্চনা হলো, হোম যজ্ঞ হলো, এবং তারপরে বিভিন্ন ধর্মের যারা পুরোহিত তারা উপস্থিত ছিলেন এবং সেখানে তারা আজ বার্তা পৌঁছে দিলেন, সদর্থক বার্তা, ইতিবাচক বার্তা, নতুন ভারতের জন্য নতুন বার্তা। আর কিছুক্ষণের মধ্যেই লোকসভার ভেতরের অংশে শুরু হয়ে যাবে পরবর্তী অনুষ্ঠান। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন। একদিকে কেন্দ্রের মন্ত্রীরা তারা যেমন উপস্থিত রয়েছেন, তাদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী। তার পাশাপাশি এই সংসদ ভবন নির্মাণে যাদের অংশীদারিত্ব ছিল, যারা অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত শ্রমজীবী মানুষের হাতে আজকে পুরস্কার তুলে দিলেন। भारत का सभी के लिए शासन के न्याय का प्रधानमंत्री नरेंद्र मोदी ने राष्ट्र को समर्पित किया। नया संसद भवन लोकतंत्र का मंदिर, आकांक्षाओं का प्रतीक और आत्मनिर्भर भारत की एक बड़ी परिकल्पना जो जमीन पर उतरती दिखाई दी। आज प्रधानमंत्री ने इसमें सेंगोल को भी स्थापित किया, जो कि अपने आप में न्याय का, कर्तव्य निष्ठा का प्रतीक है, जो बताता है सभी के लिए न्याय शासन सुनिश्चित करे। बिल्कुल भव्य, दिव्य, अद्भुत, अलौकिक, अकल्पनीय, अविस्मरणीय, शायद शब्द कम पड़ रहे हैं जिस तरह से ये उद्घाटन समारोह हुआ है। और बेहद कम सीमित समय में ये पूरा जो निर्माण कार्य संपन्न हुआ है, बहुत ही भावुक कर देने वाले ये पल हैं। तो दुनिया का सबसे बड़ा लोकतंत्र है भारत और आज उसके एक नए मंदिर का निर्माण हुआ है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने नए संसद भवन की इमारत को 140 करोड़ भारतवासियों को समर्पित किया है। भारत के जीवंत लोकतंत्र को एक नई ऊंचाइयों पर ले जाने में एक बड़ी भूमिका निभाएगा। ये नए और मजबूत भारत की तस्वीर है। ये वैश्विक गुरु भारत की एक नई पहचान है। नया संसद नए और बुलंद भारत की प्रतीक है। आधुनिकता से लेकर संस्कृति का एक बेहतरीन संगम है। सभी भारतवासियों की आकांक्षाओं का ये प्रतीक है। बेहद भव्य और अद्भुत रहा ये पूरा कार्यक्रम। बेहद भावुक कर देने वाले ये क्षण है। एक इतिहास के साक्षी बने हैं इस वक्त हम सभी। तो किस तरह से देश के विकास पथ को और सुदृढ़ करेगा लोकतंत्र का ये मंदिर। को
समर्पित किया। तमिल अधिनम उनके साथ रहे। सर्वधर्म प्रार्थना सभा का भी आयोजन किया गया और इसके साथ ही वो क्षण अपने आप में भाव विभोर कर देने वाले थे जब प्रधानमंत्री ने तो भारतीय संसद गौरवशाली अतीत জাতীয় রাজনীতিতে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে যজ্ঞ হোম সবকিছুর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই বিশেষ পুজো হোম যজ্ঞের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোনার রাজদণ্ড সেঙ্গল প্রতিষ্ঠা করলেন লোকসভার অধ্যক্ষের আসনের পাশেই। বিশেষ পুজোয় অংশ নিলেন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পুজো শেষে সেঙ্গলকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। नई संसद भवन की बात करें तो जब इसका एक तरह से शिलान्यास हो रहा था तब देश के प्रधानमंत्री ने ये सीधे तौर पर कहा था कि जो पुरानी संसद है, जो संसद जिससे एक तरह से हम ट्रांजिशन फेज में जा रहे हैं, तो उस संसद ने भारत को दिशा देने की कोशिश की है, दिशा दी है और जो नई संसद है वो भारत की आकांक्षाओं को पूरा करेगी और भारत को आत्मनिर्भर बनाएगी। और साथ में घोषणा ये भी की गई कि यही संसद, इसी संसद में बैठकर हमारे माननीय भारत को 2047 तक विकसित भारत আজ ভারতবাসী হিসেবে ঐতিহাসিক দিন 28শে মে 2023 ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের একটা দিন। আমি সুমনবাবুর কাছে এই জায়গায় আসবো। সুমনবাবু, যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম যে নিঃসন্দেহে আজকে রাষ্ট্রপতিকে কেন আমন্ত্রণ জানানো হলো না, এই প্রশ্ন যখন উঠছে তার পাশাপাশি কোথাও পশ্চিমবঙ্গের মানুষের মনে তো এই প্রশ্ন উঠবে যে এরকম একটা ঐতিহাসিক ঘটনা থেকে বঞ্চিত হতে হলো এ রাজ্যের মানুষকে, কোনো প্রতিনিধি আজকে রইলেন না। না, রাষ্ট্রপতিকে নিয়ে মানে এখানে আমন্ত্রণ জানানোটা তো অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ সংসদীয় কার্যকলাপ শুরুই হয় না রাষ্ট্রপতি ছাড়া। ফলে রাষ্ট্রপতি আমাদের এই সংসদীয় ব্যবস্থার একেবারে শীর্ষে অবস্থিত একজন ব্যক্তিত্ব। ফলে তাকে আমন্ত্রণ না জানানো খুব স্বাভাবিকভাবে মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছে দিচ্ছে যে নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। এখন এই প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন 2024-এর লোকসভা নির্বাচনের আগে। ফলে প্রধানমন্ত্রীকে সামনে এনে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক যে সুবিধা নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমরা পরিষ্কারভাবে প্রত্যক্ষ করছি। আপনি আরও একটা জিনিস দেখলাম যে এই সেরিমোনিয়াল প্রসেশন যেটা একটু আগে দেখালেন আপনারা, ওই সেরিমোনিয়াল প্রসেশনটাই পরিষ্কারভাবে বলে দিচ্ছে, এই যে বলছিলেন না ভারতবর্ষের মানুষের গর্ব, ভারতবর্ষ সত্যিকারের নতুন ভারত। শাহরুখ খান আজকে লিখেছেন যে নতুন ভারতের নতুন সংসদ ভবন। এখন সেই নতুন ভারতের যে সেরিমোনিয়াল প্রসেশন, প্রধানমন্ত্রী যাদের নিয়ে সঙ্গে নিয়ে সংসদ ভবনের ভেতর প্রবেশ করছেন, সেটাই কিন্তু চিনিয়ে দিচ্ছে সত্যি এটা নতুন ভারত, যে নতুন ভারত শুধুমাত্র হিন্দুত্বের প্রতীক। এবং সেই সংসদ ভবনে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, কিন্তু মূল যে পুজোটা, পূজার যে অনুষ্ঠান, হোম যজ্ঞের যে ধর্মের প্রতিনিধি তারাও উপস্থিত ছিলেন। সেটা তো দেশে আমি অঙ্কনের কাছে এই জায়গায় আসবো, এই রাজ্যের প্রশ্নে যদি আসি, যেভাবে সাধু সন্তদের নিয়ে এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের হিন্দুত্বের অসুবিধা রয়েছে। বিজেপির জাতপাতের প্রশ্নে যদি আসি, হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রের সুমনবাবু আমি আসবো, জাতপাতের প্রশ্নে যদি আসি, এ রাজ্যের রাজনৈতিক অবস্থানের প্রশ্নে যদি আমরা আসি, সেটা বিভিন্ন সময় আমরা পরিবর্তিত হতে দেখেছি। যখন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হিসেবে যখন নির্বাচিত করার জন্য নির্বাচন ছিল, সেই সময় আমরা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান দেখেছি এবং এই মুহূর্তে তার রাজনৈতিক অবস্থান আমরা দেখেছি। কিন্তু এটাও তো ঠিক, চন্দনদা ঠিক একটু আগে যে কথা বললেন যে যে স্ট্রাকচারটা রয়েছে, যে সংসদের যে স্ট্রাকচারটা রয়েছে, গণতন্ত্রের যে কাঠামোটা রয়েছে, কোথাও সেটা বজায় রাখা তো শাসকের একটা অন্যতম প্রধান কর্তব্য। আমন্ত্রণ জানানোটা তো তাদের দায়িত্ব। শুনুন, আমরা যখন মন্দিরে কি কোনো দেবতাকে আমন্ত্রণ জানানো হয়? গণতন্ত্রের মন্দির হচ্ছে সংসদ, সেই মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন আমাদের দেবতাকেই তো আমন্ত্রণ জানাচ্ছেন সকাল থেকে হোমযজ্ঞ করে। আমি বলিনি তো, সেখানে দেবতা যিনি রয়েছেন তিনি মন্দিরে থাকবেন, সংসদের অধিবেশন ডাকবেন, তার নেতৃত্বে হবে, তিনিই রাষ্ট্রপতি। কিন্তু একটি মন্দিরের দরজা কখন খুলবে, কারা খুলবে, সেটা মন্দির কমিটি ঠিক করে, সেখানে প্রশাসক মণ্ডলী ঠিক করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী, যিনি কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি আমাদের এক্সিকিউটিভ হেড, তিনি আজকে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি আজকে এই কাজটা করছেন। একজন প্রশাসনিক প্রধান হিসেবে ঠিক, আমি চন্দনদা এবং আপনি যেটা বলছেন, আপনি প্রশাসনিক প্রধান হিসেবে, দেশের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে বার্তাটা পৌঁছে দিলেন, সেটা নিয়েই তো দেশ জুড়ে এখন সরব হয়েছেন বিরোধীরা। 21টা রাজনৈতিক দল যারা আজকে বয়কট করলেন,
করলো মাত্র 25টা দল যারা আজকে অংশগ্রহণ করছে এই অনুষ্ঠান। দেখো ঐতিহাসিক। একটা কথা শুরুতে বুঝে নেওয়া ভালো যে 25টি দল, সে 25টি ইনসিগনিফিকেন্ট দল, মানে আমি বলতে চাইছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের ভূমিকাটা খুবই সংকীর্ণ। এখন প্রশ্নটা সংখ্যায় হতে পারে। 1 মিনিট, না, 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 এক মিনিট অদ্ভুত প্লিজ কথা। প্লিজ প্লিজ। জগনমোহন রেড্ডি থেকে শুরু করে সবার আমি বেশিরভাগ একে বলেছি, একে আমি শুনি, বেশিরভাগ বলেছি। একে একে প্লিজ শুনি। প্লিজ না, এইভাবে গণতন্ত্রকে কি প্লিজ। কংগ্রেস না অপমান না, করছে? ঠিক আছে একে একে ঠিক আছে, আসি। আমি বেশিরভাগ বলেছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতি কেন্দ্রিক আমাদের যে সাংগঠনিক, অর্থাৎ আমাদের যে সাংবিধানিক পরিকাঠামো, সেখানে রাষ্ট্রপতি একটা প্রতীক। একটু আগে যেটা অঙ্কন বলছিল যে এক্সিকিউটিভ চিফ, প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ চিফ না, উনি লেজিসলেটিভ চিফ। এখন লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, ব্যুরোক্রেসি, এই 3টে পিলারেরই কিন্তু চূড়ান্তে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি। একদম। আমরা জানি স্ট্রাকচারের একদম চূড়ান্ত জায়গায়। আজকে আমাদের মনে হয়েছে যে এটা অপমানিত হয়েছে সংসদ, নতুন সংসদ যার জন্য গর্ব করছে সেটাই অপমানিত হয়েছে রাষ্ট্রপতি বিনা এই উদ্বোধন করা, অর্থাৎ লেজিসলেটিভ চিফ। রাষ্ট্রপতির ভাষণ আপনারা boycott লেজিসলেটিভ করেছিলেন কেন চিফ, তাহলে? না না, সেটা অন্য প্রসঙ্গ, সেটা ও, রাজনৈতিক সেটাও প্রসঙ্গ। যখন প্রশ্ন একটা আপনি জিনিস boycott বোঝার চেষ্টা আচ্ছা করুন, বেশ, এটা রাজনৈতিক। আজকের মতো এই ঐতিহাসিক দিনটা সুব্রত বাবু, এই দিনটাকেও কি রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যাওয়া যেত না? গোটা পৃথিবীর মানুষ যেখানে তাকিয়ে রয়েছেন সেখানে একটা অন্য বার্তা কি ভারত দিতে পারতো না? একদমই দিতে পারতো। আমি তো আগেও বললাম যে 15ই আগস্ট এটা উদ্বোধন হতে পারতো। দেশদ্রোহী সাভারকারের জন্মদিনে কোনো প্রয়োজন কে ছিল না। দেশদ্রোহী ঠিক করবে? না সাভারকারকে, বীর সাভারকারকে বামপন্থীরা দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় সেটা ঠিক করবে? ঠিক আছে, তুমি তোমারটা বলো, না, আমি না, না, আমারটা না, বলবো। এইভাবে অপমান করতে দেওয়া চলবে না। 100 বার বলবো। না না, কে করেছে। বলেছে? আপনাকে কে অধিকার দিয়েছে? আচ্ছা, ওই মুসলিম চীনের অপমান সাথে আপনারা করেছে। সম্পর্ক রাখুন। ব্যাস, ব্যাস। এইভাবে হয়েছে, আপনারা হয়েছে, সাভারকারের হয়েছে। আচ্ছা, একে একে বিরোধিতা শুনি, করবেন। অঙ্কন একে একে শুনি, একে হয়েছে, একে নামো শুনি। এবার। আমি ওয়ান লাইনার বলছি। দেশের রাষ্ট্রপতির নাম তো দ্রৌপদী মুর্মু, আমরা জানি। একদম। মনুবাদীদের কাছে আজকে ব্রাত্য দ্রৌপদী। আর মন্দিরের আপনারা তো দরজা খোলা, মন্দির নন, তাহলে সাপোর্ট করেননি কেন? মন্দিরের দরজা খোলা। মন্দিরের দরজা তো মন্দিরের প্রশাসকরা খুলবে না দেশের আমজনতার কাছে, দেশের জনজাতিদের কাছে, দেশের পিছিয়ে পড়া সেই মানুষের জনজাতি কাছে। মানুষকে এরাই সমর্থন আজকে ক্ষমতায় করেননি। এসেছে। সমর্থন সেই কারণে করেননি সেই জনজাতি মানুষকে। না না না, ওইটা রাজনৈতিক মামলা। ও, সেটা রাজনীতি। আপনারাই ঠিক করবেন ওইটা রাজনীতির ন্যারেটিভ কি, মামলা। রাজনীতির ন্যারেটিভ কি, ওইটা নয়, রাজনৈতিক বাহ। ভোট, ওইটা ভোট। ও, এটাই তো সেই স্বাভাবিক। সময় জনজাতি বেশ, আমি সুমনদার কাছে এই জায়গায় একবার আসি। সুমনদা, একদিকে যখন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো নিয়ে এত বিতর্ক চলছে, তার মাঝেই আমরা দেখলাম সকালবেলায় একেবারে হোমযজ্ঞ যখন হলো, ঠিক তার পরপরই যারা অংশগ্রহণ করেছিলেন সেই শ্রমজীবী মানুষকে অভিবাদন জানিয়ে কোথাও কি একটা ব্যালেন্স করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী? না, আপনি দেখুন, আমার আরও একটা জিনিস এই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আমার মনেও একটা প্রশ্ন তৈরি হলো, যে এখানেও দেখলাম যে ওই সেঙ্গল, যেটা রাজদণ্ডের প্রতীক, সেটা পূজারীরা যজ্ঞের পরে প্রধানমন্ত্রীর সাথে তুলে দিলেন। এটা তো একটা মধ্যযুগীয় প্রথা। মধ্যযুগের ইউরোপে নাকি? আমরা দেখতাম ও বাবা, যে তাই এরকম নাকি? ধর্মগুরুরা তারা রাজার হাতে সত্যি, রাজদণ্ড এটা তুলে মধ্যযুগীয় দিতেন। প্রথা? তাই রাজদণ্ড, তাহলে এই যে মমতা ব্যানার্জি রাজদণ্ডের যখন যে প্রতীক, আশীর্বাদ নিতে যান, সেই সেগুলো মধ্যযুগীয় প্রথা সেই থাকে? প্রতীকটা পুরো বাহ, বাহ। পরিষ্কারভাবে বিজেপি ভারতবর্ষের তো যে আপনাদের বর্তমান যে DMK আধুনিকতা, সরকার সেই আধুনিকতা থেকে তামিলনাড়ুতে দূরে সেই সরিয়ে দেওয়ার এটাকে প্রচেষ্টা সেঙ্গল গ্রহণ হচ্ছে। করে কেন? আজকে মানুষ আপনারাই তো সমর্থন প্রণাম করেন। জানাবে, গণতন্ত্রে প্রণাম কে জানাবে বলেছে? শুধু আম জনতাকে, কারণ সেই আম জনতার আপনাদের মতো আম জনতাই গণতন্ত্র মানায় না, ক্ষমতা দাদা। হস্তান্তরিত ছেড়ে দিন। করে রাজনৈতিক নেতৃত্বের হাতে। ফলে আম জনতাই হচ্ছে গণতন্ত্রের একমাত্র চন্দনদা, উপাস্য ন্যায়দণ্ডের দেবতা হওয়া প্রতিষ্ঠা উচিত। করলেন প্রধানমন্ত্রী এবং সাষ্টাঙ্গে তাকে প্রণামও করলেন। এদিকে জনতা জনার্দনের কথাও কিন্তু বলা হয়। দেখো, একটা কথা তোমাকে বলি, যে ন্যায়দণ্ড শব্দটা ব্যবহার করা হয়েছে না, সেপ্টার বলা হয় এই সেঙ্গলকে, এবং সেটা হচ্ছে রাজদণ্ড। এই রাজ শব্দটার মধ্যে গণতন্ত্র নেই। আমি বলতে চাইছি এটা একটা সিগনিফিক্যান্ট ক্ল্যারিফিকেশন, আমরা যেটা আলোচনা করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে নেহেরু কেন এটাকে একটা মিউজিয়ামে পাঠিয়েছিলেন, এটাকে প্রতিষ্ঠা করেননি এবং সামনে আসতে দেননি সেঙ্গল? তার কারণ হচ্ছে এই রাজদণ্ড বা তথাকথিত ন্যায়দণ্ড, এটা কিন্তু রাজারা একজন আরেকজনের হাতে তুলে আপনাদের দিতেন। তার চেন্নাইয়ের এক মিনিট, মেয়র গণতন্ত্রে কেন? সেটা আপনাদের চলে না। চেন্নাইয়ের এক মিনিট, মেয়র কেন গণতন্ত্রে এটা চলে না। না, না, তাহলে রাজদণ্ড কেন এই 22 সালে নিয়েছেন? চেন্নাইয়ের রাজদণ্ড মেয়র শব্দটাকে ব্যবহার করা যায় না। বেশ, আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে কিছুক্ষণ আগেই সেঙ্গল প্রতিষ্ঠা হয়েছে এবং তার সামনে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও আজকের দিনটা নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষের জন্য অত্যন্ত গর্বের দিন, কিন্তু তা সত্ত্বেও রাজনীতি কিন্তু পিছু ছাড়েনি। একেবারে প্রতিষ্ঠা থেকে শুরু করে সেন্ট্রাল ভিস্তার প্রতিষ্ঠার প্রয়োজন কি ছিল, কত টাকা বিনিয়োগ হয়েছে, এই নিয়ে যখন বিরোধীরা একেবারে শুরু থেকেই সরব হয়েছিল, তার পাশাপাশি কিন্তু রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো, আজ তাই নিয়ে কিন্তু 21টা বিরোধী রাজনৈতিক দল তারা বয়কট করেছে এই অনুষ্ঠান। আমি এই জায়গায় একবার অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, তামিলনাড়ু
এই রাজনীতির প্রেক্ষাপটে, এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সেঙ্গলের হাত ধরে কোথাও আরও একবার কি তামিলনাড়ুর গুরুত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে কেন্দ্রের বিজেপি? দেখুন, এখানে তো কোনো রাজনীতি থাকতে পারে না। একটু আগে কংগ্রেসের প্রতিনিধি চন্দনদা বলছিলেন যে এটা এরকম ধর্মদণ্ড, এই সব রাজদণ্ড। আমি তো আপনাকে পরিষ্কার বললাম, না না, আমি রাজদণ্ডের কথা বলছি। তো এই যে 2022 সালে যখন চেন্নাইয়ের মেয়র এবং তার সাথে যিনি ডেপুটি মেয়র রয়েছেন, তিনি যখন একসাথে করছেন, শপথ নিচ্ছেন, তিনিও এই ধর্মদণ্ড বা রাজদণ্ড বা এইটা ন্যায়দণ্ড যেটাই বলুন, সেই সেঙ্গলকে গ্রহণ করছেন। এটা তো পরম্পরা। এই জায়গায় না রাজনীতি রয়েছে, না এই জায়গায় কোনো ধর্ম রয়েছে। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, সেটাকেই বহন করে চলেছে। এই ঐতিহ্যকে ভোলানোর চক্রান্ত হয়েছিল। মানে কোথাও চন্দনদা দাক্ষিণাত্যে এই মুহূর্তে বিজেপির আর কোনো অস্তিত্বই নেই, সেটাই কি কোথাও আরেকবার বিজেপির ভাবনা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? 2024-এর আগে সেই কারণে তামিলনাড়ু হঠাৎ করে সামনে চলে এলো। ইন্টারেস্টিং, এবং এটাই খুব স্বাভাবিক। এবং মোদিজির রাজনীতি যদি কেউ কখনো বোঝবার চেষ্টা করেন এটাই বুঝবেন। ধরো কেরালাতে কোনো ফুটহোল্ড নেই বিজেপির, কিন্তু রাবার ফ্যাক্টরির ওখানে ট্যাক্সেস কমিয়ে দিয়ে একটা চার্জ, বিশেষত যারা কন্ট্রোল করে সেখানে এই চাষ মানে রাবার চাষ, তাদের উপর একটা ইম্প্যাক্ট তৈরি করা এবং চার্জকে দিয়ে একটা বিবৃতি বার করা। এক মিনিট, চার্জকে দিয়ে বিবৃতি বার করা, এই যে প্রসঙ্গ সেখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। দেখো, তামিলনাড়ুতে ইনসিগনিফিকেন্ট, এটা তো কোনো তাৎপর্য নেই বিজেপির। তথাপি তামিলনাড়ুকে যে রাজনৈতিক ইম্প্যাক্ট তৈরি করবার চেষ্টা করবে এই সেঙ্গেলকে নিয়ে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্নটা সেখানে নয়। আমার প্রশ্নটা আজকে তাকে প্রতিষ্ঠা করার মধ্যে এবং নেহেরু সেটা প্রতিষ্ঠিত হতে না দেওয়ার মধ্যে যে কনসেপ্ট, সেটা হচ্ছে নেহেরু বুঝেছিলেন রাজদণ্ড এক রাজার অভিষেক আর এক রাজাকে দিয়ে যাওয়া, প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে এটা একটা সিগনিফিক্যান্ট সিম্বল। এই সিম্বলটা আমাদের গণতন্ত্রের জন্য ঠিক আছে, কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোতে এই সিম্বলটা বিশেষ কাজের নয়। রাজদণ্ড বলা হয়, সেপ্টার কথাটার অর্থই রাজদণ্ড, এটা বলে লাভ নেই। এবং এটা হয়েছেই তাই। চোর রাজারা বংশবরণ করায়, চোর রাজারা বংশবরণ করায় রাজদণ্ড। দেখো 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 দেখো, তুমি যদি আর ইতিহাসটা দেখো বুঝবে, তুমি যদি ইতিহাসটা দেখো, এক রাজা তার যারা জানে তারা বুঝবে। আমি বলছি যে এটা মানসিকতার পার্থক্য। যে কথাটা একটু চন্দনদা বললেন না, যে প্রথম প্রধানমন্ত্রী আমাদের পণ্ডিত নেহেরু, তিনি কিন্তু সোমনাথ মন্দির যখন পুনর্গঠিত হলো তার উদ্বোধনী অনুষ্ঠানে আর এখানে আমরা দেখলাম যে লকডাউন পিরিয়ডে যখন রাম মন্দিরের ভূমি পুজো হলো, তখন প্রধানমন্ত্রী শুধু সেখানে গেলেন না, সেখানে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। মানসিকতার মানে এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো ভারতবর্ষের 101 বর্তমান রাজনীতিতে শাসক দল কাদেরকে তারা অদ্ভুত কথা। আমরা তোষণ করি না দাদা। আর এমন কথা বলছেন যেন লকডাউনের সময় মুখ্যমন্ত্রী কোন মন্দির, কোন মসজিদ কোথাও যায়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনাই করো না। সুব্রতবাবুর কাছে আসে একবার। সুব্রতবাবুর কাছে, সুব্রতবাবু, কেরালার ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে বিভিন্ন মন্দিরে আমরা দেখেছি যে কিছু কিছু সম্প্রদায়ের মানুষের জন্য একেবারে নির্দিষ্ট করে কিছু রেস্ট্রিকশনস রয়েছে। কোথাও আজকে এই বিশেষ একটা দিন, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো, সেই ইঙ্গিতটাই কি আরেকবার মনে করিয়ে দিল? একদমই তাই। আমি তো বললাম মনুবাদীদের কাছে দ্রৌপদী আজ ব্রাত্য। আমি অন্য কথা বলছি, এই যে ন্যায়দণ্ডর কথা বলা হচ্ছে না, এই যে লাস্ট যে অর্ডিন্যান্স করেছে দেশের সরকার, দিল্লির সরকারের বিরুদ্ধে, লোকসভায় এটা পাশ করিয়েছে, রাজ্যসভায় যেহেতু মাইনরিটি, সেই কারণে এই অর্ডিন্যান্সটাকে ফিনান্স বিল হিসেবে, যেহেতু রাজ্যসভায় যেতে হয় না, ফিনান্স বিল হিসেবে থ্রু করিয়েছে। এরা নাকি ন্যায়ের কথা বলছে, এরা নাকি ন্যায় প্রতিষ্ঠা করবে। আমি শুধু একটা কথা বলছি যে এই যে গত আর 1 বছর বাকি দেশের ভোটে, গত 4 বছরে পার্লামেন্ট অ্যাভারেজে চলেছে 1 বছরে 58 দিন। বাজেট সেশন যা ফিক্স হয়েছিল 133 ঘন্টা, হয়েছে 45.9 ঘন্টা। এইভাবে গিলোটিন করছে। আমি খুব সংক্ষেপে একবার চন্দনদার সুমনদা দুজনের কাছেই আসবো। সেটা হচ্ছে যে আজকের এই ঘটনার পর 21টা অবিজেপি বিরোধী দল, তাদের আজকে না আসা কোথাও কি বিরোধী ঐক্যের হাত আরো শক্ত করলো? বিরোধী ঐক্যের হাত কি আরো শক্ত করলো? চন্দনদা, আমি আসবো। একটা কথা বলি যে এখানে দেখো, বিরোধী ঐক্যের পটভূমি তৈরি করলো কিনা তার থেকেও বড় প্রশ্ন যে এটা তো অবশ্যই ঐক্যমত্য সহকারে আমরা বিরোধিতা করেছি, রাষ্ট্রপতি অপমানিত হয়েছেন সেটা মনে করেছি। এবং শুধু তাই না, ঠিক এই মুহূর্তে আমরা আমাদের ভাষা